ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটা কি। এটা আছে তোমাদের বইয়ের 6 পাতায়। সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক এইটা লিখবে, c/5 সমান f-32/9, এটা হচ্ছে সম্পর্ক। দুইতে বলেছে নাইট্রিক অ্যাসিডের সংকেতটি লেখো HNO3। 3 ঘনীভবনের সময় লিনতাপ গৃহীত না বর্জিত হয়? বর্জিত হয়। 4 বলেছে কোন রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর? এটা আছে বইয়ের 36 পাতায়। এই যে অতিবেগুনি রশ্মি সরাসরি চোখে পড়লে চোখের লেন্সে ক্ষতি হয়, চোখের মধ্যে যে আলোক সংবেদী স্তর বা রেটিনা আছে তারও ক্ষতি করে, তাহলে চোখের পক্ষে ক্ষতিকর হচ্ছে অতিবেগুনি রশ্মি। 5 বলেছে পরিবর্তনশীল যোজ্যতা আছে একটি ধাতুর নাম লেখো, আয়রন Fe। 6 মানুষের পাকস্থলীতে কি অ্যাসিড থাকে? HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। 7 বলেছে বায়োডিগ্রেডেবল পলিমার বলতে কি বোঝো? এটা আছে তোমাদের বইয়ের 136 পাতায়। লিখবে যেগুলো প্রকৃতিতে প্রাকৃতিক প্রক্রিয়া নষ্ট হয়ে যায় তারা হলো জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল পলিমার। যেমন উদাহরণ হিসাবে দেবে, বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ হলো তোমার হচ্ছে বিভিন্ন খড় বলো, তারপরে হচ্ছে মাংস, এগুলো। আচ্ছা, জৈব ভঙ্গুর মানে বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দেবে এই যে চটের ব্যাগ, সুতির জামা কাপড়, আনাজের খোসা, মাছের আঁশ, ডাবের খোসা, জীবজন্তুর মৃতদেহ, গাছের পাতা, এই সবই হচ্ছে জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ। 8 বলেছে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে? দ্বিতীয়। 2 দিয়েছে শূন্যস্থান পূরণ করো। আয়তে বলেছে পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের উষ্ণতা বা তাপমাত্রা অপরিবর্তিত থাকে। 2 ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। 3 কার্য সমান বল ইন্টু সরণ। 4 আপেলে ম্যালিক অ্যাসিড থাকে। 5 খাবার সোডা জলীয় দ্রবণে পিএইচ এর মান 7 এর বেশি। 6 ক্ষারীয় দ্রবণে লাল লিটমাস নীল হয়। 6 দিয়েছে ক্ষারীয় দ্রবণে লাল লিটমাস নীল হয়। 7 পোড়াচুনের সংকেত CaOH2। 8 নেপচুনিয়ামের সংকেত হবে ক্যাপিটাল N স্মল p। 3 এর আইতে দিয়েছে, আই এর এতে বলেছে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? এটা আছে তোমাদের বইয়ের 13 পাতায়। লিখবে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্রগুলি দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিনতাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসি আর কলসির ভেতরে জল থেকে প্রয়োজনীয় লিনতাপ সংগ্রহ করে, ফলে কলসি আর কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে, তাই মাটির কলসির জল ঠান্ডা থাকে। বিতে বলেছে কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান সমান হবে? তো লিখবে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে যখন C সমান F হবে। তো আমরা জানি c/5 সমান f-32/9, তো f এর জায়গায় c লিখে দেবে, তাহলে এটা হিসাব করলে হবে 9c - 5c সমান -160, তাহলে 4c সমান -160, c সমান -160/4 সমান -40, তাহলে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উভয় স্কেলের পাঠ সমান হবে। -40 ডিগ্রি তাপমাত্রায় উভয় স্কেলের পাঠ সমান হবে। 2 বলেছে চিত্র সহজ সূচিছিদ্র ক্যামেরার কার্যনীতি ব্যাখ্যা করো। বলেছে তোমাদের 3 এর 2 নম্বরে যে চিত্র সহ সূচিছিদ্র ক্যামেরার কার্যনীতি ব্যাখ্যা করো। তো সূচিছিদ্র ক্যামেরা এই ছবিটা আঁকবে, এটা বা এটা যে কোনো একটাই আঁকবে। আর কার্যনীতি হচ্ছে লিখবে যে সূচিছিদ্র ক্যামেরা আলো সরল রৈখিক গতির উপরে ভিত্তি করে কাজ করে। এটিতে কোনো লেন্স থাকে না, বরং একটি ক্ষুদ্র ছিদ্র দিয়ে আলো প্রবেশ করিয়ে প্রতিবিম্ব গঠন করে। কার্যনীতি 1 হচ্ছে সূচিছিদ্র। আই হচ্ছে 1 নম্বর হলে একটি অন্ধকার বাক্সের একপাশে একটি অতি ক্ষুদ্র ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে আলো প্রবেশ করে বিপরীত দিকে একটা উল্টো আর অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে।
আলোর প্রবেশ আর প্রতিবিম্ব গঠন। বস্তুর প্রতিটা বিন্দু থেকে আলো সর্বদা সরল রেখায় ছড়ায়। বস্তুর শীর্ষ থেকে আসা আলো ছিদ্র দিয়ে গিয়ে বাক্সের নিচের দিকে আর বস্তুর নিচ থেকে আসা আলো ছিদ্র দিয়ে গিয়ে বাক্সের ওপরের দিকে পৌঁছায়, ফলে উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। বৈশিষ্ট্য হচ্ছে উল্টো, বস্তুর অবস্থানের বিপরীতে প্রতিবিম্ব গঠিত হয়। 2 স্পষ্টতা, ছিদ্র যত ছোট হবে প্রতিবিম্ব তত সুস্পষ্ট হবে। আকার, বাক্সের দৈর্ঘ্য অর্থাৎ ছিদ্র থেকে পর্দার দূরত্ব এবং বস্তুর দূরত্বের উপর প্রতিবিম্বের আকার নির্ভর করে। 3 এতে বলেছে নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। নিউটনের প্রথম গতিসূত্র, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরল রেখায় গতিশীল থাকবে। এর সাথে বিতে আছে একটা অঙ্ক দিয়েছে, বলেছে 10 সেকেন্ডে একটা বস্তুর বেগ 40 মিটার পার সেকেন্ড থেকে 60 মিটার পার সেকেন্ড হলে বস্তুটির ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে ত্বরণ এর সমান ভি মাইনাস ইউ বাই টি। এখানে ইউ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, ভি 60 মিটার পার সেকেন্ড, টি হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এর সমান 60 মাইনাস 40 বাই 10, তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 4 দিয়েছে মানবদেহে অ্যাসিড এবং ক্ষারের ভারসাম্য প্রধানত কোন দুটি বিষয়ের উপর নির্ভর করে? উত্তরের সপক্ষে যুক্তি দিয়ে বোঝাও। লিখবে মানবদেহে অ্যাসিড এবং ক্ষার ভারসাম্য প্রধানত দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে নিঃশ্বাস প্রক্রিয়া, কার্বন ডাই অক্সাইড কতটা বেরোয় তার উপরে। আর 2 হচ্ছে দেহে ঘটে চলা নানান রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তনের উপরে। যেমন হচ্ছে ফুসফুসের মাধ্যমে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড দেহ থেকে বেরিয়ে গেলে দেহ ক্ষারীয় হয়। আবার ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড কম বেরোলে রক্তে জল ও কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে, ফলে দেহ তরল আম্লিক হয়ে পড়ে। আচ্ছা, এটা হলো প্রথম পয়েন্টের সাপেক্ষে ব্যাখ্যা, যে ফুসফুসের মাধ্যমে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড দেহ থেকে বেরিয়ে গেলে ক্ষারীয় হয়, আর ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড কম বেরোলে রক্তে জল ও কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে, ফলে দেহ তরল আম্লিক হয়ে পড়ে। আর পরে 2 নম্বর যেটা বলেছে দেহে ঘটে চলা নানা রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তনের উপরে। যেমন হচ্ছে খেলতে খেলতে পায়ে চোট লেগে ব্যথা লাগলে চিকিৎসকের পরামর্শ মতো ব্যথা কমানোর ওষুধ খায়। এই জাতীয় কিছু ওষুধ অম্লক্ষারের ভারসাম্য নষ্ট করে। 2 হচ্ছে কখনো কখনো আমাদের অনেকেরই মুখে টক হয়, মুখ টক হয়, চোঙা ঢেকুর ওঠে। 3 আমাদের যখন কোনো অসুখে অনেকবার পাতলা পায়খানা হয়, পায়খানার সঙ্গে অন্ত্রের ক্ষারকীয় রস বেরিয়ে যায়। বিভিন্ন জীবাণু যখন দেহে রোগ সৃষ্টি করে তখন আমাদের দেহের কোষে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। 5 হচ্ছে আমরা যখন কোনো ভারী কাজ অনেক সময় ধরে করি তখন আমাদের পেশিকোষ ক্লান্ত হয়ে পড়ে, তখন পেশিকোষে গ্লুকোজ ভেঙে ল্যাকটিক অ্যাসিড উৎপাদন বেড়ে যায়। 6 আমাদের অনেকেরই রক্তে সুগারের পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি থাকে। 7 মানসিক চাপ বাড়লে বা দীর্ঘদিন ধূমপান করলেও দেহে অ্যাসিডের পরিমাণ বাড়ে। আমাদের বৃক্ক যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তবে রক্তে ইউরিক অ্যাসিড, ইউরিয়া, ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যায়। তো এটা কিন্তু তোমাদের নতুন বইয়ের, এবছরে যে নতুন বিজ্ঞান বই তাতে কিন্তু এই অংশটা বাদ দিয়েছে, তো এটা আমি পুরনো বই থেকে দিলাম, এটা তোমরা লিখে নেবে। 5 বলেছে, এতে বলেছে ফর্মিক অ্যাসিডের সংকেত লেখো, আর বিতে বলেছে অ্যাসিড ও ক্ষারের ধর্মের তুলনা করো। আচ্ছা, ফর্মিক অ্যাসিডের সংকেত আছে তোমাদের বইয়ের 111 পাতায়। এই যে ফর্মিক অ্যাসিড HCOOH, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের সংকেত। আর তার সাথে দিয়েছে যে অ্যাসিড ও ক্ষারের ধর্মের মধ্যে তুলনা করো, ওটা আছে বইয়ের 112 পাতায়। লিখবে অ্যাসিড সাধারণভাবে অ্যাসিডের স্বাদ টক, ক্ষার হচ্ছে স্বাদে কষা। অ্যাসিডের দ্রবণ লিটমাসকে লাল করে আর ক্ষারের দ্রবণ লাল লিটমাসকে নীল করে। অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, ক্ষার জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে। 6 এতে বলেছে ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটা দুবার ব্যবহৃত হয় কেন? লিখবে যে সংজ্ঞানুসারে বস্তুকণা ত্বরণ সমান বেগের বৃদ্ধি বাই সময়, সুতরাং ত্বরণের একক বেগের একক বাই সময়ের একক। আবার সমান হচ্ছে সরণের একক বাই সময়ের একক ইন্টু 1 বাই সময়ের একক, যেহেতু বেগ সমান সরণ বাই সময়, তাহলে এখানে আমরা পাচ্ছি সরণের একক বাই সময়ের একক হোল স্কোয়ার। সুতরাং ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহৃত হয়, একবার বেগ বোঝাবার জন্য, অন্যবার বেগ পরিবর্তনের হার বোঝাবার জন্য। বিতে দিয়েছে 10 সেকেন্ডে এটা হয়ে গেল, সরি। তারপরে বলেছে বি বলেছে মাছের জলে সাঁতার কাটা নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
লিখবে যে সাঁতার কাটার সময় মাছ জলকে পেছনের দিকে ঠেলে দেয়। এই বলকে ক্রিয়া বলে বিবেচনা করা হলে জল ও মাছের ওপরে বিপরীতে অর্থাৎ সামনের দিকে সমমানের একটা বল প্রতিক্রিয়া বল হিসাবে প্রয়োগ করে। এই প্রতিক্রিয়ার মান জলের ঘর্ষণজনিত বাধা অপেক্ষা বেশি হলে মাছ সামনে অগ্রসর হতে পারে। সাতের এতে বলেছে বিক্রিয়ার সমীকরণ দেখে সেগুলি কি ধরনের বিক্রিয়া লেখো। আচ্ছা, সিলভারের সাথে সিলভার অক্সাইড তাপে বিয়োজিত হয়ে সিলভার আর অক্সিজেন উৎপন্ন হচ্ছে, এটা বিয়োজিত হচ্ছে, তাই বিয়োজন বিক্রিয়া। আয়রনের সাথে সালফারের বিক্রিয়াতে তাপ প্রয়োগে ফেরাস সালফাইড উৎপন্ন হচ্ছে, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। জিঙ্কের সাথে কপার সালফেটের বিক্রিয়া, জিঙ্ক সালফেট আর কপার প্রতিস্থাপিত হচ্ছে, তাই এটা প্রতিস্থাপন বিক্রিয়া। বিতে দিয়েছে সমতা বিধান করতে বলেছে, ফসফরাসের সাথে আয়োডিনের বিক্রিয়াতে ফসফরাস ট্রাইআয়োডাইড উৎপন্ন হয়েছে। P4+I2 যখন সমতা বিধান করবে তখন আর অ্যারো দেবে না, সমান দেবে। তাহলে এদিকে দেখো পি ফসফরাস আছে 4টে, এখানে আছে একটা, তো এখানে যদি আমি 4 বসাই তাহলে আমার আয়োডিন হয়ে যাবে 3 4 12। এখানে 4 বসালাম তাহলে 4টে ফসফরাস, এখানেও 4টে ফসফরাস হলে কিন্তু আয়োডিন হয়ে যাচ্ছে 3 4, এখানে 12, এখানে আছে 2, তাই এখানে 6 বসিয়ে দিলাম। এই সমতা বিধান হয়ে গেল। 8 এতে বলেছে আমাদের শরীরে আয়োডিনের গুরুত্ব লেখো। আমাদের শরীরে আয়োডিনের গুরুত্ব আছে, তোমাদের বইয়ের 122 পাতায় লিখবে যে আমাদের গলায় শ্বাসনালীর দুই পাশে একটা গ্রন্থি আছে যাকে বলে থাইরয়েড গ্রন্থি। এই যে শরীরে আয়োডিনের প্রয়োজনীয়তা আর আয়োডিনের গুরুত্ব একই। এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন বলে এক রকমের রাসায়নিক যৌগ খুব অল্প পরিমাণে নিঃসৃত হয়ে রক্তে মেশে। থাইরক্সিন হৃৎপিণ্ডের স্পন্দন, দেহের হাড় ও পেশির বৃদ্ধি, কোষে শক্তি উৎপাদন ইত্যাদি কাজে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এছাড়াও মস্তিষ্কের বিকাশে থাইরক্সিন সাহায্য করে, তাই শিশুদের পক্ষে আয়োডিন অপরিহার্য। থাইরক্সিনের অপরিহার্য উপাদান হলো আয়োডিন, তাই খাদ্যের মাধ্যমে আমাদের খুব অল্প পরিমাণে হলেও আয়োডিনের যৌগ চাই, যা থেকে শরীর থাইরক্সিন তৈরি করতে পারবে। বিতে বলেছে পলিমার বলতে কি বোঝো, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। আচ্ছা, এটা আছে তোমাদের বইয়ের 127 আর 28 পাতায়। 128 পাতাটা দিয়ে শুরু করবে, তারপরে 127 পাতায় আসবে। 128 পাতায় এখানে একটা গোলাপি বাক্সের মধ্যে লেখা আছে, এখানে দেখো লিখবে যে পলিমার শব্দটির উৎপত্তি দুটো গ্রিক শব্দ পলি আর মেরোস থেকে হয়েছে। পলি মানে হলো বহু আর মেরোস শব্দের অর্থ হচ্ছে অংশ বা খণ্ড। এবারে 127 পাতায় চলে আসবে, এখানে এইটা লিখবে এই যে গোলাপি এতে লেখা যেটা, যে অনেক ছোট ছোট যৌগ অণু জুড়ে যে বৃহৎ শৃঙ্খল যৌগ অণু তৈরি হয় তাকে পলিমার বলা হয়। পলিথিন, যেমন পলিথিন পলিমারটা অনেক ইথিলিন অণু জুড়ে তৈরি হয়। এবারে আসি লাইফ সায়েন্সে। 1 আইতে বলেছে কোলাজেন প্রোটিন পাওয়া যায় অস্থিতে। 2 রেশারপিন পাওয়া যায় যে গাছ থেকে, সেটি হচ্ছে সর্পগন্ধা। 3 সাধারণ মাছে ছড়ায় এমন একটা রোগ টাইফয়েড। বিতে বলেছে শূন্যস্থান পূরণ করো। আইতে হলুদ মিষ্টি এবং সস্তা বিরিয়ানিতে মিশে থাকে মেটানিল ইয়োলো। 2 জেমু হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদ সৃষ্টি হয়েছে। 3 ফ্রিতাকৃমি হলো পরজীবী প্রকৃতির প্রাণী। সিতে সত্য মিথ্যা বলেছে। আইতে ভিটামিন ডির অভাবজনিত রোগ হলো বেরি সত্য। 2 মৃগনাভি পাওয়া যায় গঙ্গার শুশুক থেকে মিথ্যা। 3 ল্যাথারিজম রোগটি হয় খেসারির ডাল থেকে সত্য। 2 আছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে। আইতে বলেছে কোন খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় না, ভিটামিন। 2 প্রোটিনের অভাবে 1 থেকে 4 বছরের শিশুদের যে রোগ হয় তার নাম কোয়াশিয়রকর। 3 প্রবাল প্রাচীর কোন পদার্থ দিয়ে তৈরি, ক্যালসিয়াম কার্বনেট। 4 সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ, বাসস্থান ধ্বংস। 5 অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুগুলিকে বলে অ্যালার্জেন। 6তে দিয়েছে ম্যালাকাইট গ্রিন কাকে, গ্রিন বলতে কি বোঝো, এটা আছে তোমাদের বইয়ে 299 পাতায়। লিখবে ম্যালাকাইট গ্রিন হচ্ছে একটি কৃত্রিম ক্ষতিকারক রাসায়নিক রং যা খাবারে মেশানো হয়। তাহলে ম্যালাকাইট গ্রিন হচ্ছে কৃত্রিম ক্ষতিকারক রাসায়নিক রং। 7 বলেছে আবহাওয়া দীর্ঘ সময়ের গড় অবস্থাকে কি বলে, জলবায়ু। 8 বলেছে আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও, আমসত্ত্ব বা আমের আচার বলতে পারো। 3 আইতে বলেছে মানবদেহে প্রদত্ত খনিজ মৌল দুটির ভূমিকা লেখো। আচ্ছা, এটা আছে তোমাদের বইয়ের 103 পাতায়, লোহা এবং ক্যালসিয়াম।
লিখবে লোহা হচ্ছে মানুষ সহ বিভিন্ন প্রাণীর রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে আয়রন খুব প্রয়োজন। রক্তের লোহিত কণিকার হিমোগ্লোবিন ফেরাস আয়ন ছাড়া গঠিত হতে পারে না। ক্যালসিয়াম লিখবে আমাদের দেহে হাড়ের কঙ্কাল আছে বলেই আমরা হাঁটাচলা, দৌড়ানো, ঝুঁকে পড়া এসব করতে পারি। হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট যৌগ। এছাড়াও কোষের অনেক কাজ ক্যালসিয়াম আয়ন ছাড়া চলবে না। দুইতে বলেছে বিশ্ব উষ্ণায়ন কি, এটা আছে তোমাদের বইয়ে 223 পাতায়। লিখবে যে পৃথিবীর ছেড়ে দেওয়া তাপশক্তির একটা অংশকে বায়ুমণ্ডলে ধরে রাখতে সাহায্য করে বিভিন্ন গ্যাসীয় পদার্থের একটি চাদর। পৃথিবীতে প্রাণের স্পন্দন জাগিয়ে রাখার পেছনে গ্যাসীয় পদার্থ কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্পের ভূমিকা অনেকখানি। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড না থাকলে পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা -18°C নেমে যেত। তাহলে পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটতো না। কিন্তু উল্টো দিকে আবার আমাদের নানা রকম কাজকর্মের ফলে পরিবেশে এইসব গ্যাসীয় পদার্থের পরিমাণ বেড়ে যায়। তখন এইসব গ্যাসীয় পদার্থগুলি প্রয়োজনের অতিরিক্ত তাপ পৃথিবীতে আটকে রাখে। ফলে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। একেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন। 3 বলেছে পার্থক্য লেখো জৈবিক বাহক আর যান্ত্রিক বাহক। লিখবে জৈবিক বাহকটা আগে বলছি যে এরা হচ্ছে দেহের অভ্যন্তরে রোগ জীবাণুর কোনো না কোনো দশা বহন করে। এদের দেহের মধ্যে রোগ জীবাণু জীবনচক্রের কোনো না কোনো দশা সম্পন্ন হয়, অর্থাৎ পরিস্ফুরণ ঘটে। 3 সাধারণত এরা সুস্থ প্রাণীকে দংশনের মাধ্যমে রোগ জীবাণু ছড়ায়, উদাহরণ হলো মশা। আর যান্ত্রিক বাহক হচ্ছে এরা বাহ্যিক অঙ্গের মাধ্যমে রোগ জীবাণু বহন করে। এদের সঙ্গে রোগ জীবাণু জীবনচক্রের কোনো সম্পর্ক নেই। এরা সাধারণত খাদ্যবস্তু বা পানীয়কে দূষিত করে রোগ জীবাণু ছড়ায়, যেমন মাছি। 4 বলেছে দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনগুলিকে কত ভাগে ভাগ করা যায় এবং কি কি, এটা আছে বইয়ের 149 পাতায়। দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন, আর জলে দ্রাব্য ভিটামিন হচ্ছে ভিটামিন সি আর এই যে ভিটামিন হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে তেলে বা ফ্যাটে গুলে যায়, এটা 147 করবে, 147। লিখবে ভিটামিন 2 ধরনের, একটা হচ্ছে তেলে বা ফ্যাটে গুলে যাওয়া ফ্যাটে দ্রাব্য ভিটামিন এ, ডি, ই, কে, আর জলে গুলে যায় জলে দ্রাব্য ভিটামিন বি আর বি কমপ্লেক্স আর ভিটামিন সি। 5 দিয়েছে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত, এটা আছে বইয়ের 265 পাতায়। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আমরা যা কিছু করি, এক হচ্ছে ব্যবহারিক পরিবর্তন অর্থাৎ কুঅভ্যাস শনাক্তকরণ ও দূরীকরণ। 2 মনোবল বৃদ্ধি, কোনো কুঅভ্যাস ছাড়ার জন্য মনের জোরকে বাড়িয়ে তোলা। 3 মনের কথা খুলে বলা। 4 বিতর্কিত ব্যাপারে খোলাখুলি আলোচনা করা। 5 ধ্যান বা একাগ্রতা বৃদ্ধি। 6 পাঠ্যক্রম বহির্ভূত ব্যাপার যেমন ছবি আঁকা, গান, খেলাধুলা ইত্যাদি চর্চা করা। 4 আসি, 4 আইতে দিয়েছে উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা লেখো, এটা আছে তোমাদের বইয়ের 174 পাতায়। এই যে উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা, গাছের খাবার তৈরি করার প্রক্রিয়াটির নাম হলো সালোক সংশ্লেষ, এইখান থেকে লিখবে। গাছের খাবার তৈরি করার প্রক্রিয়াটির নাম সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ শব্দটাকে ভাঙলে আমরা পাই সালোক আর সংশ্লেষ। সালোক শব্দটাকে ভাঙলে পাবো সযুক্ত আলোক। তাহলে সযুক্ত আলোক মানে আলোর উপস্থিতিতে, আর সংশ্লেষ মানে হলো তৈরি করা, অর্থাৎ আলোর উপস্থিতিতে কোনো কিছু তৈরি করা কে সালোক সংশ্লেষ বলা হয়। আর এই আলো হলো সূর্যের আলো। সূর্যের আলোর শক্তির খুব সামান্য একটা অংশ গাছ শোষণ করে। সূর্যের এই শক্তি আর গাছের সবুজ কণা ক্লোরোফিল, এদের সাহায্যেই গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা শুরু করে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার পরের ধাপগুলিতে প্রয়োজন হয় জল আর পরিবেশ থেকে নেওয়া কার্বন ডাই অক্সাইড গ্যাসের। সূর্যের আলো থেকে যে শক্তি গাছ শোষণ করে তার একটা অংশ গাছ রূপান্তরিত করে তার তৈরি করা শর্করা জাতীয় খাবারে জমা রাখে। মানুষ এবং বিভিন্ন প্রাণীরা যখন উদ্ভিদজাত কোনো খাবার খায় তারা আসলে খাবারে জমিয়ে রাখা সূর্যের এই রূপান্তরিত শক্তিটাকেই ব্যবহার করে। সূর্যের ওই রূপান্তরিত শক্তিটাকে ব্যবহার করে মানুষ এবং অন্যান্য প্রাণীরা তাদের নানা কাজের শক্তির চাহিদা পূরণ করে। 2 বলেছে বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো আর একটা উদাহরণ দিতে বলেছে, এটা আছে বইয়ের 229 পাতায়।
এইখান থেকে লিখবে যে পৃথিবীতে বহু অঞ্চল আছে যেখানে খুব, এরকমটা লিখবে না, লিখবে পৃথিবীতে বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায়, আর এই সব অঞ্চলে এমন সব প্রজাতির জীবও পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না। এই রকম অঞ্চলগুলিকে জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বলে, ইংরেজিতে বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট। তো এরকম 4টি বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতে শ্রীলঙ্কা, ইন্দো বার্মা, সুন্দাল্যান্ড, তো সিকিম, দার্জিলিং, ডুয়ার্স, তরাই অঞ্চল, পশ্চিমঘাট পর্বতমালা, আর শ্রীলঙ্কার হচ্ছে ভারতবর্ষের ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চল, ইন্দো বার্মা, উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহ। তিনেতে দিয়েছে পাস্তুরাইজেশন পদ্ধতিটি কে আবিষ্কার করেন, আর দুধকে কিভাবে পাস্তুরাইজ করা হয়, এটা আছে বইয়ের 294 পাতায়। পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেন বিজ্ঞানী, ফরাসি বিজ্ঞানী, 19 শতাব্দীতে ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর আবিষ্কার করেন। পাস্তুরাইজ করার জন্য দুধকে প্রথমে 15 থেকে 40 সেকেন্ডের জন্য 72 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস বা 2 সেকেন্ডের জন্য 138 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। দুধের নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর প্রায় সঙ্গে সঙ্গে দুধের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা হয়। তো এইভাবে দুধকে পাস্তুরাইজ করা হয়। 4 বলেছে মশা নিয়ন্ত্রণের একটি উপায় লেখো, এটা আছে তোমাদের বইয়ে 285 পাতায়। মশা নিয়ন্ত্রণের একটি উপায় বলেছে, এখানে বইতে 3টে আছে। তো প্রথমটাই লিখে দেবে যে চৌবাচ্চা, বালতি, ফুলদানি ইত্যাদি জায়গার জল 2-3 দিন অন্তর পাল্টাতে হবে। 2 হচ্ছে মশার লার্ভা খায় এমন মাছ যেমন গাপ্পি, তেচোখো, শোল, ল্যাটা, গাম্বুসিয়া জমা জলে ছাড়তে হবে। 3 নালা নর্দমার বদ্ধ নোংরা জলে পোড়া মোবিল, কেরোসিন, ডিজেল ছড়িয়ে দেওয়া যেতে পারে, এমনকি ব্লিচিং পাউডারও ছড়িয়ে দেওয়া যেতে পারে। ওর সাথে বলেছে মশার ম্যান্ডিবেলা ল্যাব্রাম কিভাবে রক্ত পান করতে সাহায্য করে, এটা আছে 283 পাতায়। ল্যাব্রাম আর ম্যান্ডিবেল, ম্যান্ডিবেল আর ল্যাব্রাম, এই যে ম্যান্ডিবেল যেটা হচ্ছে মানুষের আর কি দাঁত, তো সূচের মতো অংশ চামড়া ফুটো করতে সাহায্য করে। আর ল্যাব্রাম হচ্ছে এই যে প্রধান রক্তচোষক নল, এর মাধ্যমে মশা রক্ত পান করে। 5 বলেছে ব্যাকটেরিয়ার উপকারিতা সম্পর্কে লেখো, এটা আছে বইয়ের 290 পাতায়। এই যে উপকারী ব্যাকটেরিয়া উপকারও করে, দই এবং বিভিন্ন দুগ্ধজাত খাবার তৈরিতে আমরা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার সাহায্য নিই। এছাড়াও স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার কয়েকটি প্রজাতি থেকে জীবনদায়ী নানা রকম ওষুধ আমরা পাই। গবাদি পশুদের পাকস্থলীতে কিছু ব্যাকটেরিয়া বাস করে যারা সেলুলোজ জাতীয় খাদ্য পরিপাক করতে সাহায্য করে। এছাড়া মানুষের শরীরের অন্ত্রে বাস করে কিছু ব্যাকটেরিয়া যারা ভিটামিন B12 তৈরি করতে সাহায্য করে।